1984 সালের যে কোনো এক মধ্যরাতের ঘটনা। লিজা নামের এই মেয়েটি নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরছিল, কিন্তু পথের মধ্যে এক সাইকো তাকে গাড়িতে তুলে নেয় এবং সেখানেই তাকে প্রথমবারের মতো শারীরিকভাবে অত্যাচার করে। এরপর ওই সাইকো তাকে বাসায় নিয়ে টানা 26 ঘন্টা ধরে তাকে ব্যবহার করতে শুরু করে, কিন্তু এই সাইকোর কাছ থেকে মেয়েটি কোনো মতে বেঁচে ফেরে। তবে সবথেকে অবাক করা বিষয় হলো, মেয়েটি যখন তার মা বাবার কাছে এসে সব বিষয় খুলে বলে, তখন তার পরিবারের কেউ এই কথা বিশ্বাস করতেই চাইছিল না। আসলে একটা মেয়ের সবথেকে ভরসার জায়গা হলো তার পরিবার, আর সেই পরিবার যদি তাকে বিশ্বাস না করে তখন তার অবস্থা কেমন হতে পারে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক সম্পূর্ণ সত্য ঘটনার একটা মুভির শুরুটা হয় ফ্লোরিডার একটা ছোট্ট ক্যাফে থেকে। সেখানে লিজা নামের 17 বছরের একটা মিষ্টি আর হাসি খুশি মেয়ে কাজ করত। নিজের কাজের প্রতি সে এতটাই সিরিয়াস ছিল যে ক্যাফের মালিক খুশি হয়ে তাকে ওখানকার ম্যানেজার বানিয়ে দেয়। সারাদিন কাজ করার পর অন্য সব মানুষ যখন আনন্দে বাড়ি ফিরত, লিজার গল্পটা ছিল ঠিক তার উল্টো। সে যখনই বাড়ির দিকে রওনা হতো, তার বুকের ভেতর এক অদ্ভুত ভয় আর কষ্ট কাজ করত। আসলে নিজের বাড়ি ছিল তার কাছে একটা নরক, তাই সে সেখানে একদমই ফিরতে চাইতো না। একদিন লিজা যখন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল, তখন তার মাথায় নিজের সাথে ঘটা এক ভয়ঙ্কর অত্যাচারের কথা ঘুরছিল। আমরা দেখতে পাই একটা লোক সে ঘুমিয়ে থাকার সুযোগে তাকে রেপ করে। তবে এই লোকটা আসলে কে, সেটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, বর্তমানে ফিরে এসে লিজা খেয়াল করে একটা গাড়ি তার পিছু নিয়েছে। ভয় পেয়ে সে খুব জোরে সাইকেল চালিয়ে সেখান থেকে কেটে পড়ে। বাড়ি ফেরার পর আমরা জানতে পারি লিজা আসলে তার নানির সাথে থাকে, আর তার নানি মরিস নামের নিজের এক বয়ফ্রেন্ডকে নিয়ে ওই বাড়িতেই থাকতো। নানির টাকার খুব অভাব ছিল দেখে সে মরিসকে নিজেদের সাথে রাখার পারমিশন দেয়। মরিস লিজার নানিকে অনেক টাকা দিয়ে হেল্প করত, আর তার বদলে সে প্রতিদিন রাতে লিজার উপরে অত্যাচার করত। নিজের বাড়িতে থেকেও লিজা প্রতিদিন মরিসের হাতে রেপ হতো, কিন্তু এই চরম কষ্টের কথা সে কাউকে বলতে পারত না। এইসব নোংরামির কারণে লিজা সারাক্ষণ প্রচণ্ড মেন্টাল প্রেসারে থাকতো। এই নরক যন্ত্রণা সে যখন আর সহ্য করতে পারছিল না, তখন সে নিজের জীবনটাই শেষ করে দেওয়ার কথা ভাবে। কিন্তু লিজার ভেতরে সুইসাইড করার মতো এতটা সাহসও ছিল না। নিরুপায় হয়ে সে একদিন তার মায়ের বাড়িতে ফোন করে। তখন লিজার বোন কলটা রিসিভ করে। লিজা তাকে কান্নাকাটি করে বলে তার এখানে একদমই ভালো লাগছে না। এরপর সে তার মায়ের সাথে কথা বলে সব সত্যি খুলে বলে, কিন্তু লিজার মা তাকে উল্টো দোষ দেয় আর বলে যে তার কাছে আসার জন্য সে যেন এমন মিথ্যা বাহানা আর না বানায়। আসলে লিজার মায়ের মনে মেয়ের জন্য বিন্দুমাত্র মায়াও ছিল না। সে সব জেনেও চুপ থাকতো, কারণ লিজার নানি লিজাকে ব্যবহার করে মরিচের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এই দুনিয়াতে লিজার দুঃখ বোঝার মতো কেউ নেই। তবে তার জীবনে এত বড় কষ্ট থাকার পরেও লিজার সামনে আরও একটা বড় বিপদ আসতে চলেছে, যা আমরা একটু পরেই জানতে পারবো। পরদিন লিজা যখন ক্যাফেতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন মরিস তাকে খুব বাজেভাবে টাচ করতে শুরু করে। লিজা মুখ বুজে সবকিছু সহ্য করে, কারণ তার কিছু বলার ক্ষমতা ছিল না। মরিস তাকে হুমকি দিয়ে বলে কাজ শেষ করে যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে। এরপর লিজা ক্যাফেতে চলে যায়। কাজ শেষ করে রাতে যখন বাড়ি ফিরছিল, তখন ওই অভিশপ্ত বাড়ির কথা ভাবতে ভাবতে সাইকেল চালাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় একটা গাড়ি আবার তার পিছু নিয়েছে। হুট করে গাড়িটা একটা শুনশান আর নিরিবিলি জায়গায় এসে থেমে যায়, আর সুযোগ বুঝে গাড়ির ড্রাইভার পেছন থেকে এসে লিজাকে ঝাপটে ধরে। লিজা এই কিডন্যাপারের হাত থেকে বাঁচার জন্য অনেক জোরে জোরে চিৎকার করলেও কোনো লাভ হয় না, কারণ রাস্তাটা একদম ফাঁকা ছিল। লোকটা তখন বন্দুক দেখে লিজাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এই লোকটার নাম ছিল ববি। ববি গাড়ির ভেতরে লিজাকে রেপ করতে শুরু করে। এরপর লিজার হাত আর চোখ বেঁধে গাড়ি চালিয়ে অন্য এক জায়গায় নিয়ে যায়। চোখ বন্ধ থাকলেও লিজা আন্দাজ করার চেষ্টা করছিল গাড়িটা কোন দিকে টার্ন নিচ্ছে আর কয়টা সিগন্যাল পার হচ্ছে, কারণ এই রাস্তা লিজার খুব ভালো করে চেনা ছিল। সে চোখ বাঁধা অবস্থাতে গাড়ির সিটের কভারগুলো হাত দিয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে লোকটা একটা নিরিবিলি জায়গায় এসে গাড়ি থামায় আর লিজাকে তার একটা পুরনো আস্তানায় নিয়ে যায়। ওই বাড়িতে ঢোকার সময় লিজা বুদ্ধি করে গুনে রাখে যে সে ঠিক কয়টা সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এরপর লিজার সাথে আরও একটা ভয়ঙ্কর আর নৃশংস ঘটনা ঘটে। লোকটা লিজাকে আবারও রেপ করা শুরু করে। লিজা তখন পুরোপুরি বুঝতে পারে যে এই লোকটা আসলে একটা আস্ত সাইকো। তবে নিজের বাড়িতে প্রতিদিন এমন অত্যাচারের শিকার হতে হতো বলে এই নোংরামে লিজার কাছে নতুন কিছু ছিল না। তাই সে লোকটার উপরে চিল্লাচিল্লি না করে বরং তার হাত থেকে বেঁচে ফেরার জন্য একটা চাল চালে আর লোকটার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। পরদিন লোকটা যখন আবারও লিজাকে অত্যাচার করতে আসে, তখন সে তাকে মিষ্টি মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা করে।
সে বলে, আমি জানি নিশ্চয়ই কোনো মেয়ে তোমার সাথে বড় কোনো অন্যায় করেছে, আর তুমি সে প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমার সাথে এমনটা করছো। আমি তোমার মনের কষ্টটা একদম বুঝতে পারছি। লিজা ভেবেছিল এসব বললে হয়তো লোকটার মনটা গলবে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না। লোকটা তাকে আবারও রেপ করে। এদিকে লিজা গতরাতে বাড়ি না ফেরায় তার নানি পুলিশের কাছে গিয়ে একটা মিসিং ডায়েরি করে। পুলিশও সাথে সাথে কেসের তদন্ত শুরু করে দেয়। তারা সবার আগে লিজার মায়ের বাসা যায় খোঁজ খবর নিতে, কিন্তু সেখানে লিজার মা পুলিশের সাথে খুব খারাপ ব্যবহার করে আর উল্টাপাল্টা কথা বলে পুলিশকে ওখান থেকে বিদায় করতে চায়। সে পুলিশকে বলে লিজার নিশ্চয় তার কোনো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। মায়ের মুখে এমন কথা শুনে পুলিশ যখন চলে যেতে শুরু করে, ঠিক তখনই লিজার বোন দৌড়ে এসে পুলিশকে আটকায়। সে বলে, আমি লিজাকে খুব ভালো করে চিনি, সে কখনো এভাবে পালিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। ওর উপর নিশ্চয় বড় কোনো বিপদ এসেছে, নয়তো কেউ ওকে কিডন্যাপ করেছে। দয়া করে আপনারা ওর ব্যাপারটা একটু ভালো করে দেখুন। বোনের এই কথা শুনে বোঝা যায় যে সে লিজাকে কতটা ভালোবাসতো। এরপর পুলিশ অফিসার লিজার কাজের জায়গায় অর্থাৎ সে ক্যাফেতে যায়। ওখানকার মালিক পুলিশকে জানায় যে লিজা ভীষণ সহজ সরল আর ভালো একটা মেয়ে, সে নিজে থেকে কখনোই এভাবে পালাবে না, কেউ হয়তো তাকে জোর করে তুলে নিয়ে গেছে। এদিকে ববি যখন আবারও তার উপরে অত্যাচার করতে যায়, লিজা তখনও তার সাথে খুব নরমভাবে কথা বলে আর বারবার তাকে সরি বলে। লিজার চোখ বাঁধা থাকায় সে বুদ্ধি করে নিজের 2 হাত দিয়ে কিডন্যাপারের নাক, মুখ আর পুরো ফেসটা ভালো করে টাচ করে নেয়, যাতে লোকটার চেহারা কেমন সেটা সে মনে মনে আন্দাজ করতে পারে। এরপর লিজা ববিকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য বলে তার বাবা খুবই অসুস্থ আর এই দুনিয়ায় সে ছাড়া তার বাবার আর কেউ নেই। বাবার জন্য তার মনটা খুব ছটফট করছে। লিজার এই আকুতি শুনে ববির মনের ভেতরে একটুখানি দয়া আর অনুশোচনা জাগে, আর সেই কারণে সে লিজার হাতের বাঁধনটা খুলে দেয়। সুযোগ বুঝে লিজা ঘরের চারপাশের বিভিন্ন জায়গায় নিজের এক একটা চিহ্ন ফেলে রাখতে শুরু করে। সে চালাকি করে বিছানার নিচের একটা হেয়ারপিন খুলে রাখে। এরপর সে বাথরুমে যাওয়ার বাহানা বানায়। সেখানে আয়নার উপর নিজের হাতের আঙুলের ছাপ দিয়ে দেয়, যেন পরে পুলিশ এসে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে পারে। শুধু তাই নয়, সে বাথরুমের নানা জায়গায় নিজের মাথার চুলও ফেলে রাখে। সেখানে সে একজোড়া জুতো দেখতে পায়, সেটার কালার আর স্টিকার কেমন তা সে খুব ভালো করে মাথায় গেঁথে নেয়। এদিকে ববি যখন দেখে লিজা ভেতর থেকে বাথরুমের দরজা বন্ধ করে রেখেছে, তখন সে ভাবে লিজা হয়তো বাথরুম থেকে পালানোর ট্রাই করছে। সে ধাক্কা দিয়ে জোর করে দরজাটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, আর রাগের মাথায় বাথরুমের ভেতরেই সে লিজাকে আবারও রেপ করতে শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ববি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন লিজা বিছানা থেকে উঠে একটা ফোন খুঁজতে শুরু করে, কারণ আস্তানায় আসার প্রথম দিনই সে ওখানে একটা টেলিফোন দেখেছিল। লিজা যখনই নাম্বার টিপে ফোন করতে যাবে, ঠিক তখনই হঠাৎ ববির ঘুম ভেঙে যায়। সে পেছন থেকে এসে লিজাকে ধরে ফেলে আর চরম ক্ষেপে গিয়ে হুমকি দেয় যে তুমি বড্ড চালাকি করেছ, দ্বিতীয়বার যদি এমন কিছু করার চেষ্টা করো তবে তোমাকে একেবারে মেরে ফেলবো। ববিকে শান্ত করার জন্য লিজা একটা ইমোশনাল চাল চালে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু আমার অসুস্থ বাবার খোঁজখবর নেওয়ার জন্য ফোন করতে চেয়েছিলাম। আমি তাকে বলতে চেয়েছিলাম যে আমি এখানে খুব ভালো আছি, সে যেন আমার জন্য একটুও টেনশন না করে। লিজার এই কান্না দেখে ববির মনটা গলে যায় এবং সে তাকে সান্ত্বনা দিতে শুরু করে। এরপর ববি লিজাকে ঘন্টার পর ঘন্টা রেপ করে। লিজা তখন মনে মনে ভাবে এই মুহূর্তে নিজের ইজ্জত বাঁচানোর চেয়ে জীবন বাঁচানোটাই অনেক বেশি দরকার। তাই সে বুদ্ধি খাটিয়ে ববিকে বলে, আমি জানি তুমি মনের দিক থেকে আসলে খুব ভালো একটা মানুষ, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি সারা জীবনের জন্য তোমার গার্লফ্রেন্ড হয়ে তোমার কাছে থেকে যাব। প্রমিস, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। লিজার মুখে এইরকম ভালোবাসার কথা শুনে একসময় ববির মনটা গলে যায় এবং সে লিজাকে ছেড়ে দেওয়ার ডিসিশন নেয়। ঠিক তখনই টিভিতে একটা নিউজ দেখায় যে ফ্লোরিডা শহরের পুলিশ এমন একজন কিডন্যাপারকে খুঁজছে যে গত 6 মাসে 16টা মেয়েকে রেপ করে খুন করেছে। ববি ভাবে পুলিশ যেহেতু ওই সিরিয়াল কিলারকে ধরতে ব্যস্ত, তাই লিজার মতো একটা মেয়ের জন্য পুলিশ এত খোঁজাখুঁজি করবে না। আর লিজা যেহেতু এখন পর্যন্ত তার মুখ দেখেনি, তাই পরে তাকে চেনারও কোনো চান্স নেই। এই সব কিছু হিসাব নিকাশ করে সে লিজাকে গাড়ি করে একটা নির্জন জায়গায় ছেড়ে দেওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার পথে ববি একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করায়। তখন লিজা বুদ্ধি করে একটা কাজ করে, সে নিজের হাতের আঙুল কেটে সেই রক্তের দাগ গাড়ির সিটের উপরেই লাগিয়ে দেয়। এরপর ববি লিজাকে একটা ফাঁকা জায়গায় নামিয়ে দেয় আর বলে, আমি চলে যাওয়ার পর তুমি নিজের চোখের বাঁধন খুলবে। ববি তাকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেলে লিজা চোখের কাপড় খুলে ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর ববির মনে একটা খটকা লাগে। তার মনে হয় লিজাকে ছেড়ে দিয়ে সে মস্ত বড় ভুল করেছে।
লিজা যদি কোনোভাবে পুলিশের কাছে চলে যায় তবে সে ফেঁসে যেতে পারে। এই ভয়ে সে গাড়ি ঘুরিয়ে আবার লিজাকে খুঁজতে সেই জায়গায় ফিরে আসে, কিন্তু ততক্ষণে লিজা ওখান থেকে পালিয়ে গেছে। এরপর সে তার নানির বাড়িতে এসে পৌঁছায়। সে তার নানিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে করতে বলে তাকে এতদিন কেউ কিডন্যাপ করে রেপ করেছে, কিন্তু লিজার কপাল এতটাই খারাপ ছিল যে তার নিজের নানিও তার এই কথা বিশ্বাস করতে পারে না। উল্টো লিজা বাড়ি ফিরে এসেছে দেখে নানি পুলিশকে ফোন করে জানায় যে লিজা ফিরে এসেছে, তাই তারা যেন ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়, কিন্তু পুলিশ এতে রাজি হয় না। তারা জানায় তারা একবার লিজার সাথে কথা বলতে চায়। পরদিন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে, কিন্তু সেখানেও পুলিশ অফিসাররা এক পর্যায়ে লিজার কথা বিশ্বাস করতে চায় না। তারা লিজাকে উল্টো প্রশ্ন করে বসে, তোমাকে যদি সত্যি কিডন্যাপ করে রেপ করা হয়ে থাকে তবে তোমার শরীরে কোনো মারধরের বা আঘাতের দাগ নেই কেন? এরপর দুজন মহিলা পুলিশ অফিসার এসে লিজাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারাও লিজাকে একই কথা বলে যে তোমাকে যদি সত্যি কিডন্যাপ করে রেপ করা হতো তবে তোমার শরীরে কোনো না কোনো আঘাতের চিহ্ন অবশ্যই থাকতো, আর যেহেতু তোমার হাত পা খোলাই ছিল তখন তুমি সেই সুযোগ কাজে লাগিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা কেন করোনি? লিজা তখন বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটা আস্ত একটা সাইকো কিলার ছিল, আর তার কাছে বন্দুকও ছিল। সে আমাকে সবসময় মেরে ফেলার হুমকি দিত। এই অবস্থায় আমার কাছে করার মতো আসলে কিছুই ছিল না। লিজার মুখ থেকে এই সমস্ত কথা শোনার পরেও ওই মহিলা পুলিশ অফিসাররা তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করতে চায় না। তারা উল্টো ভেবে নেয় লিজা আসলে মিডিয়ায় একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এসব নাটক করছে। সে হয়তো এই টাইপের ক্রাইম টিভি সিরিয়ালে অনেক বেশি দেখে, তাই মনে মনে এত সুন্দর আর পারফেক্ট একটা গল্প সাজিয়েছে। তাদের মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে লিজা মানসিকভাবে একদমই ভেঙে পড়ে। ঠিক তখনই ওখানে একটা গোয়েন্দা টিম আসে, যারা কিনা এই সিরিয়াল কিলারকে ধরার জন্য দিনের পর দিন ধরে চেষ্টা করছে। যে কিলার গত 6 মাস ধরে একের পর এক মেয়েকে কিডন্যাপ রেপ করে খুন করেছে, কিন্তু এই গোয়েন্দার কাছে উপযুক্ত কোনো প্রমাণ না থাকার কারণে তারা তাকে অ্যারেস্ট করতে পারছিল না। ওই গোয়েন্দা টিমের প্রধান, যার নাম ছিল হ্যারি, সে তার টিমের একজনের কাছ থেকে লিজার এই কেসটার কথা জানতে পারে। হ্যারি তখন লিজার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে, কিন্তু লিজা তার সাথে কোনো কথাই বলতে চাইছিল না। সে চরম ভয় আর আতঙ্কে একটা কোণায় মনমারা হয়ে বসে থাকে, কারণ একটু আগেই পুলিশ অফিসার যেভাবে তাকে অবিশ্বাস আর অপমান করেছে তাতে সে সবার উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। লিজার এই অবস্থা দেখে হ্যারি তার পকেট থেকে নিজের মেয়ের একটা ছবি বের করে আর লিজার সামনে রেখে দেয়। সে খুব নরম সুরে বলে, তুমি একদম আমার মেয়ের মতোই, তাই তুমি চাইলে তোমার মনের সব কথা আমার সাথে শেয়ার করতে পারো। আমি প্রমিস করছি তোমার প্রতিটা কথা আমি বিশ্বাস করব। হ্যারির মুখে এই ভরসার কথা শুনে লিজা একটু শান্ত হয় আর তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব সত্যি ঘটনা খুলে বলে। লিজা জানায়, আমাকে যে গাড়িতে করে কিডন্যাপ করা হয়েছিল সেটার সিট কভার ছিল লাল রঙের। আমি বুদ্ধি করে আমার নিজের আঙুল কেটে ওই সিটের উপরে রক্তের দাগ লাগিয়ে দিয়েছি। আর আমাকে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল সেখানে ঢোকার মুখে মোট 22টি সিঁড়ি ছিল। সেই সিঁড়িগুলোতে সবুজ রঙের কার্পেট বেছানো ছিল। আমি ওই কিডন্যাপারের খাটের নিচে আমার একটা হেয়ারপিন লুকিয়ে রেখেছি। এমনকি বাথরুমের আয়নাতেও আমি আমার ফিঙ্গারপ্রিন্ট আর বেশ কিছু চুলো ফেলে রেখেছি। আর ওর বাথরুমে একজোড়া সাদা রঙের জুতো ছিল। লিজা আরও একটা মস্ত বড় ক্লু দেয় যে ওই কিডন্যাপার তার সমস্ত কাজ ডান হাতের বদলে বাম হাত দিয়ে করে থাকে। হ্যারি লিজার এই সমস্ত কথা শুনে আর বিপদের মুখে তার এমন বুদ্ধিমত্তা দেখে একেবারেই অবাক হয়ে যায়। এরপর হ্যারি আর একটু সময় নষ্ট না করে লিজার দেওয়া বর্ণনা অনুযায়ী ওই কিডন্যাপারের একটা স্কেচ তৈরি করে। লিজা তখন অফিসার হ্যারিকে মরিসের কথাও বলে দেয়, যে লোকটা তার সাথে এত নোংরা ব্যবহার করেছিল আর তাকে রেপ করত। হ্যারি আর একটু দেরি না করে পুলিশ পাঠিয়ে মরিসকে গ্রেফতার করে এবং তাকে উপযুক্ত শাস্তি দেয়। সেই সাথে লিজাকে আর তার নানির বাড়িতে ফিরতে দেওয়া হয় না। হ্যারি লিজাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং নিজের আন্ডারে একটা সেফ ও সিকিউর রুমে থাকার ব্যবস্থা করে দেয়। তবে রাতের বেলা ঘুমানোর সময় লিজা যখনই ওই ভয়ঙ্কর দিনের কথা ভাবত আতঙ্কে তার গা শিউরে উঠত। পরের দিন হ্যারি লিজাকে সাথে নিয়ে ঠিক সেই জায়গাতে যায় যেখান থেকে লিজাকে কিডন্যাপ করা হয়েছিল। এরপর লিজা গাড়ির ভেতরে চোখ বন্ধ করে সেদিনকার পুরো ঘটনা আবার মনে করার চেষ্টা করে। সে চোখ বুঝি হ্যারিকে বলতে থাকে যে কিডন্যাপার গাড়িটা নিয়ে কোন কোন দিকে টার্ন করেছিল আর কোথায় কোথায় থেমেছিল। এভাবে লিজার ইশারা ফলো করতে করতে হ্যারি গাড়ি চালিয়ে ঠিক সেই ফাঁকা জায়গাতে এসে পৌঁছে যায় যেখানে ববি লিজাকে ছেড়ে দিয়েছিল। লিজা তখন হ্যারিকে আরও একটা ক্লু দেয়। তাকে ছেড়ে দেওয়ার ঠিক আগে কিডন্যাপার একটা পেট্রোল পাম্পে গাড়ি থামিয়েছিল। এই ক্লু পেয়ে হ্যারি ওই এলাকার আশেপাশের সব পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ জোগাড় করে। আর ভাগ্য ভালো থাকায় একটা সিসিটিভি ফুটেজে ববির চেহারা একদম পরিষ্কার দেখা যায়, যা লিজার দেওয়া বর্ণনায় আকাশ কেসের সাথে হুবহু মিলে যায়। এরপর পুলিশ ওই এলাকার লাল সেট কভারওয়ালা সব গাড়ির ছবিগুলো লিজাকে দেখায়।
লিজা ববের গাড়িটা একবার দেখাতে চিনে ফেলে। ববিকে আইডেন্টিফাই করার পর সব পুলিশ অফিসার মিলে তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে একটা বাড়ির সামনে তারা ববিকে হাতে নাতে গ্রেফতার করে। পুলিশ তার গাড়ি চেক করে দেখতে পায় যে সেখানে সত্যি লাল রঙের সিট কভার লাগানো ছিল এবং লিজার বুদ্ধি করে দেওয়া সেই রক্তের দাগগুলো সেখানে স্পষ্ট ছিল। এরপর পুলিশ যখন ববির আস্তানায় তল্লাশি চালায় সেখানে তারা লিজার বলার প্রতিটা কথার প্রমাণ পায়। বাড়িতে ঢোকার মুখে ঠিক 22টি সিঁড়ি ছিল আর পুরো সিঁড়ি জুড়ে সবুজ রঙের কার্পেট ছিল। ববির খাটের নিচ থেকে লিজার ফেলে যাওয়া সেই হেয়ারপিনটাও খুঁজে পাওয়া যায়। এমনকি বাথরুমের আয়না থেকেও লিজার ফিঙ্গারপ্রিন্ট ল্যাব টেস্ট করানোর জন্য কালেক্ট করা হয়। লিজার দেওয়া প্রতিটি স্টেটমেন্ট একেবারে 100% প্রমাণিত হয়। এদিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর ববিও পুলিশের কাছে নিজের সব অপরাধ স্বীকার করে নেয়। সে বলে সে গত 6 মাস ধরে 16টা মেয়েকে কিডন্যাপ করেছে এবং তাদেরকে রেপ করে খুন করে ফেলেছে, কিন্তু সে একমাত্র লিজাকে জীবিত ছেড়ে দিয়েছিল কারণ লিজা অন্য সব মেয়েদের চেয়ে একদম আলাদা আর ভীষণ চতুর ছিল। লিজার এই অসামান্য সাহস আর বাহাদুরি দেখে পুরো পুলিশ ডিপার্টমেন্ট তার উপরে ভীষণ প্রাউড ফিল করছিল যে সিরিয়াল কিলারকে গত 6 মাস ধরে পুলিশেরা ধরতে পারেনি। মাত্র 17 বছরের একটা মেয়ে নিজের বুদ্ধির জোরে সেই কিলারকে জেলের ভাত খাওয়ালো। লিজার এই বীরত্বপূর্ণ লড়াইয়ের পর হ্যারি তাকে নিজের মায়ের বাড়িতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু লিজা তার মা আর নানির কাছে কোনোভাবে ফিরে যেতে চায় না কারণ ওই নিজের বাড়িতেই সে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছিল। লিজার এই কষ্টের কথা বুঝতে পেরেই হ্যারি তাকে তার আঙ্কেল আর আন্টির কাছে রেখে আসে। তারা লিজাকে ভীষণ পছন্দ করত আর একদম নিজের মেয়ের মতোই ভালোবাসত। হ্যারি যখন লিজাকে তাদের কাছে বুঝিয়ে দিচ্ছিল তখন তারা দুজনে খুব ইমোশনাল হয়ে পড়ে কারণ এই কয়দিনে লিজা মনে মনে হ্যারিকে নিজের বাবার মতো ভালোবাসতে শুরু করেছিল আর হ্যারিও লিজাকে নিজের মেয়ের চোখেই দেখত। এর কিছুদিন পর লিজার বোনও তার মায়ের বাড়ি ছেড়ে লিজার কাছে চলে আসে। এরপর থেকে তারা ওই আঙ্কেল আন্টির বাসায় খুব সুখী শান্তিতে থাকতে শুরু করে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই পুরো মুভিটা একদম একটা সত্যি ঘটনা দিয়ে তৈরি। ববি নামের ওই ভয়ঙ্কর লোকটা অনেক বছর জেলে বন্দী থাকার পর 2019 সালে তার ফাঁসি কার্যকর হয় আর গল্পের শেষে আমরা আসল লিজাকে দেখতে পাই যে নিজের অদম্য সাহসের জোরে আজ নিজে একজন সাকসেসফুল পুলিশ অফিসার হয়েছে। এই হচ্ছে সেই রিয়েল লাইফ সাহসী লিজা যার সাথে একসময় এই নির্মম আর ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল।